হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি উইথ এমজি। আর আমি তোমাদের মণিদীপাদি। আজকে আমরা ক্লাস 9-এর ইংলিশ টেক্সট বুক ব্লিস পড়া শুরু করছি এবং আজ আমরা দেখব তার প্রথম যে স্টোরি, সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস মানে হচ্ছে গল্প, অর্থাৎ নাম থেকেই বুঝতে পারছি আমরা আজ যার গল্প পড়ব তিনি হচ্ছেন ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু, যিনি একজন ভীষণ সহজ সরল এবং ভুলো মনের মানুষ। এবং এই ভুলো মনের কারণে তিনি যে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটাতেন সেগুলো অনেকের কাছেই ভীষণ হাস্যাস্পদ বলে মনে হতো। সেই গল্পটাই আজ আমরা পড়ব, লাইন বাই লাইন পড়ব, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝব এবং গল্প পড়ার শেষে আমরা অ্যাক্টিভিটিস, রাইটিং, গ্রামার সমস্ত চ্যাপ্টারটাই কভার করব। তাহলে চলো শুরু করা যাক টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেসন 1, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপার গল্প। টেলস মানে হচ্ছে গল্প। কার লেখা? মনোজ দাস। এবার আমরা মনোজ দাসের সম্পর্কে কিছু জেনে নিই। চলো দেখো, তোমাদের নীলকালিতে প্রথম দুটো প্যারাগ্রাফ মনোজ দাস সম্পর্কে লেখা আছে আর আমরা তার ছবিও দেখতে পাচ্ছি। মনোজ দাস কত সালে জন্মেছিলেন? 1934-এ। 1934-এ জন্মেছিলেন এবং দেখো তারপরে একটা ড্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক আছে, তার মানে উনি এখনও আমাদের মধ্যেই আছেন। আমরা পড়ি, তাহলে শুরু করি। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল রাইটার মানে হচ্ছে যিনি দুটো ভাষায় লেখেন, দ্বিভাষিক। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখেন। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, নভেলস মানে উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্র্যাভেলগস ভ্রমণ কাহিনী, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। আর্টিকেলস মানে হচ্ছে প্রবন্ধ। তিনি ইতিহাস এবং সংস্কৃতির ওপর অনেক প্রবন্ধ লিখেছেন। দিস টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসেস শর্ট স্টোরি which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. এই যে টেক্সটটা, এটা হলো একটা এডিটেড ভার্সন, অর্থাৎ সম্পাদিত রূপ। সেই সম্পাদিত রূপ কিসের? এই যে মনোজ দাস ওনারই একটা ছোট গল্পের সম্পাদিত রূপ, যেটা ন্যারেট করে বা বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার। হিলেরিয়াস মানে দারুণ মজাদার, অ্যাডভেঞ্চার বা অভিযান। সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়াং ম্যান, একজন অল্প বয়সী বা কম বয়সী লোক, তার যে চোখ দিয়ে আমরা সেই অভিযানটাকে দেখেছি। হু হ্যাড নোন হিম ক্লোজলি, এই যে ইয়াং ম্যান, তিনি ভোলা গ্র্যান্ডপাকে খুব কাছ থেকে চিনতেন। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা। সিম্পলিসিটি মানে সারল্য আর ফরগেটফুলনেস মানে ভুলো মন। ভোলা গ্র্যান্ডপার সারল্য এবং ভুলো মন প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার অন উইচ দ্য স্টোরি হিঞ্জেস। এই যে গল্পটা এগিয়ে চলে, সেই গল্পটা কিসের ভিত্তিতে এগিয়ে চলে? ভোলা গ্র্যান্ডপার সিম্পলিসিটি বা সারল্য এবং ভুলো মন, সেইটার উপর নির্ভর করে গল্পটা এগিয়ে চলে। এলিমেন্ট অফ হিউমার মানে হচ্ছে মজার উপাদান। এলিমেন্ট মানে উপাদান, হিউমার মানে মজার। তাহলে আমরা এই যে মনোজ দাস এবং আমাদের টেক্সট সম্পর্কে, আমাদের লেখক এবং টেক্সট বা পাঠ্য, এই দুটো সম্পর্কে আমরা প্রথম দুটো প্যারাগ্রাফ যেটা ব্লু ইঙ্কে লেখা আছে তার মাধ্যমে জানতে পারলাম। তাহলে এখানে নিশ্চয়ই একটাও এমন কোনো ওয়ার্ড নেই যেটা আমাদের অচেনা রইল। বেশ, তাহলে চলো এবার আমরা গল্পটায় সরাসরি চলে যাই। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার ওয়াইফ বা তার স্ত্রী, তারা কোথায় বাস করতেন? আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ড বা পশ্চিম প্রান্তে বাস করতেন। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হাট। একটা বিরাট বকুল গাছ তাদের যে হাট বা কুঁড়ে ঘর, সেটাকে ছায়াচ্ছন্ন করে রাখত। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে, লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। একদল বাঁদর সেখানে বাস করত। ট্রুপ মানে হচ্ছে দল, বাঁদরদের দলটাকে বলছে ট্রুপ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এটাতে কিছু মনে করতেন না। নেক্সট প্যারাতে চলে যাচ্ছি। ওয়ান মুনলিট নাইট, একটা চাঁদের আলোর রাতে বা জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল। আমরা একটা ফেস্টিভ্যাল বা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তা ছিল কেমন? দীর্ঘ, লং, অ্যান্ড ফগি, কুয়াশায় ঢাকা। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। আমি ভিলেজ চৌকিদার বা গ্রামের যিনি পাহারাদার তার শোল্ডার্স বা কাঁধে চেপে ফিরছিলাম। সাডেনলি, হঠাৎ করে,
ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। ভোলা গ্র্যান্ডপা বা ভোলা দাদু হঠাৎ লাউড বা জোর একটা ওয়েল চিৎকার করলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের পার্টি বা দলের প্রত্যেকে তারা চমকে গেছিল, সারপ্রাইজড হয়েছিল। উই হল্টেড, আমরা থেমেছিলাম। এনকোয়ারি রিভিলড দ্যাট, এনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান, রিভিলড দ্যাট প্রকাশ করেছিল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি টাইট করে জোর দিয়ে সেই যে ছেলেটা তার দুটো ফিঙ্গার বা আঙুল চেপে ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়েলাইজ, তিনি বুঝতে পারেননি, ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, কখন যে সেই দুটো আঙুল তার ছেড়ে গেছিল সেটা তিনি বুঝতে পারেননি। স্লিপড আউট মানে ফসকে যাওয়া, ফসকে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা গ্র্যান্ডপা কিন্তু আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তারপর কেউ একজন ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করেছিল হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন। গ্রিপিং মানে ধরে থাকা। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, এতে তার গ্র্যান্ডসন বা নাতিকে তার মনে পড়ে গিয়েছিল। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তিনি জোরে চিৎকার করে উঠেছিলেন। মাই ফাদার চোজ টু শার্প আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা চোজ মানে বেছে নিয়েছিলেন, টু শার্প আইড ম্যান। শার্প আইড মেন মানে দুজন এমন মানুষ যাদের চোখের দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। শার্প মানে তীক্ষ্ণ, চোখের দৃষ্টি যাদের তীক্ষ্ণ, এরকম দুটো মানুষকে আমার বাবা বেছে নিয়েছিলেন টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ফিরে যেতে টু দ্য ফেস্টিভ্যাল। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। নাতিকে কিছু সময়ের আগেই কিন্তু খুঁজে পাওয়া গেল। নাতিকে খুঁজে পেতে খুব বেশি দেরি হয়নি। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে কোজি মানে আরামদায়ক শেল্টার বা আশ্রয় খুঁজে নিয়েছিল। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আর একটা ফানি ইনসিডেন্ট বা মজার ঘটনা আমি রিমেম্বার বা মনে করতে পারি ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সঙ্গে যেটা রিলেটেড বা সম্পর্কযুক্ত। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির বিকেল। রেইনি মানে বৃষ্টি স্নাত আফটারনুন। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা যিনি দারুণ উত্তেজিত হয়েছিলেন, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, যিনি উত্তেজিত হয়েছিলেন, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস, আমার বাবাকে এবং তার বন্ধুদের বলেছিলেন, দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। পাইরেটস মানে জলদস্যু। তিনি দেখেছেন একদল জলদস্যুকে। দে ওয়ার বারিং এ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। দে ওয়ার বারিং, বারিং মানে তারা পুঁতে দিচ্ছে, এ লার্জ বক্স একটা বিরাট বাক্স, কিসের তলায় পুঁতে দিচ্ছে? আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়ির তলায় পুঁতে দিচ্ছে। অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে যে সি শোর বা সমুদ্রের তীর আছে সেইখানে বালিয়াড়ির তলায় তারা একটা বিরাট বাক্স পুঁতে দিচ্ছে। অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা স্টার্টেড লুকিং ফর মানে খুঁজতে শুরু করলেন। কি খুঁজতে শুরু করেছিলেন? হিডেন ট্রেজার। হিডেন মানে হচ্ছে লুকোনো, ট্রেজার মানে ধনসম্পদ। তারা ওই লুকোনো ধনসম্পদ খুঁজতে শুরু করে দিয়েছিলেন। ইভিনিং পাসড অন টু নাইট, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছিল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো আসছিল। আ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, একদল জ্যাকালস, জ্যাকালস মানে হচ্ছে শেয়াল, তারা কি করছিল? হাউলিং। হাউলিং মানে লম্বা সুর করে আর্তনাদের মতো শব্দ করা। তাহলে দেখো, আগের বার আমরা পড়লাম যে ট্রুপ অফ মাঙ্কিজ, ট্রুপ মানে বাঁদরদের দল, এখানে আবার বলছে প্যাক অফ জ্যাকালস, মানে জ্যাকালদের ক্ষেত্রে প্যাক, দলের ক্ষেত্রে প্যাক কথাটা ইউজ করা হয়। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট, ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করে নিয়েছিলেন যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, কোনো সত্যিকারের সম্পত্তি বা গুপ্তধন ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ,
এটা সমস্তটাই ছিল একটা স্বপ্ন, যেটা তিনি তার মিড ডে ন্যাপ বা দুপুরবেলা ঘুমানোর সময় তিনি দেখেছিলেন। ন্যাপ আর স্লিপ, ন্যাপ মানেও ঘুমানো, স্লিপ মানেও ঘুমানো, তাহলে দুটোর মধ্যে কী পার্থক্য? ন্যাপ মানে হচ্ছে আমরা তো দুপুরবেলা রাতের মতো ঘুমোই না, ছোট্ট করে একটুখানি কম সময়ের জন্য ঘুমোই, সেই ঘুমটাকে বলে ন্যাপ। কেমন? ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। ভোলা গ্র্যান্ডপা সুন্দরবনে একটা দারুণ অ্যাডভেঞ্চার করেছিলেন একটা সময়ে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অফ সুন্দরবনস। সেই সময়ে রয়্যাল বেঙ্গল টাইগার তারা ফ্রিলি রোম, স্বাধীনভাবে ঘুরে বেড়াতো দ্য ডেন্স জাঙ্গলস অফ দ্য সুন্দরবনস। ডেন্স মানে ঘন, সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। মানুষেরা তারা সচেতনভাবে কী করতো? দল বেঁধে ঘুরে বেড়াতো, বিশেষ করে সানডাউন বা সূর্যাস্তের পরে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইকলি মানে সাপ্তাহিক, সপ্তাহে যে মার্কেট বা বাজার বসে সেখান থেকে ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন। সাডেনলি, হঠাৎ, অ্যাট আ ডিস্টেন্স, একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস, 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার পিছনে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি রয়্যাল বেঙ্গল টাইগারের একটা গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা গ্র্যান্ডপা ঘুরেছিলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। এবং তিনি দেখেছিলেন কি, একটা টাইগার বা বাঘের ব্রাইট গেজ বা জলজলে দৃষ্টি তার মুখের ওপর পড়েছে। ব্রাইট মানে উজ্জ্বল, গেজ মানে দৃষ্টি। নেক্সট প্যারা, ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, কিসে চড়েছিলেন? একটা কাছের নিয়ার বাই ব্যানিয়ান ট্রি বা বট গাছে তিনি চড়েছিলেন। দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করেছিল, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, এবং 100 বার প্রায় সে সেই গাছটার চারিপাশে ঘুরেছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর সে শান্ত হয়ে বসেছিল, সেটেলড ডাউন আন্ডার এ বুশ, বুশ মানে হচ্ছে ঝোপ, একটা ঝোপের তলায় সে বসেছিল, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। টেকিং অফ মানে হচ্ছে সরিয়ে নেওয়া, সে ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে তার চোখ না সরিয়ে একটা ঝোপের তলায় বসেছিল। উইথ নাইটফল, রাত পড়ার সাথে সাথে, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, জঙ্গল হয়ে উঠেছিল অন্ধকার এবং নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং হিজ টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছেন না, তিনি শুধু শুনতে পাচ্ছিলেন যে টাইগার বা বাঘটা তার লেজকে আঁচড়াচ্ছে। বিটিং মানে বাড়ি মারা বা আঁচড়ানো, সে তার লেজটাকে আঁচড়াচ্ছে অন ড্রাই লিভস, শুকনো পাতার ওপরে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গিয়েছে। নেক্সট প্যারা, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ডাভস মানে হচ্ছে ঘুঘু পাখি, ডন মানে ভোরবেলা, ভোরের আলো ফুটেছিল। ডন ব্রোক, এখানে ব্রোক মানে কিন্তু ভেঙে ফেলেছিল না, ভোরবেলা কি ভেঙে পড়ে না, আসলে আলো ফুটেছিল। উইথ দ্য কুইং অফ ডাভস, ডাভস বা ঘুঘু পাখির কিচিরমিচিরে, কুইংয়ে ভোরের আলো ফুটেছিল। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা নেমে এসেছিলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড আ লিটল অ্যাওয়ে। একদল মানুষ তারা একটা ঢিবির ওপর, মাউন্ড বা ঢিবির ওপর বসেছিল, আ লিটল অ্যাওয়ে, একটু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড, ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড বা চড়েছিলেন সেই ঢিবিতে, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। এবং তিনি প্রথম যে লোকটিকে দেখেছিলেন তাকে অনুরোধ করেছিলেন তাকে একটু জল দিতে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, সেই লোকটা দেখেছিল যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, সে একেবারে আশ্চর্যচকিত হয়ে গেছিল, বিউইল্ডার্ড হয়ে গেছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? সে জিজ্ঞাসা করছিল, দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে, সরাসরি তার মুখের কথাটাই এখানে তুলে দেওয়া হয়েছে। হোয়াট ইজ ইউর সিক্রেট, তোমার সিক্রেট কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত পশুটার পাশ দিয়ে যে তুমি একেবারে সিম্পলি, সহজভাবে হেঁটে চলে এলে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং সেটা কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করেছিল যে এর পিছনে রহস্যটা কোথায়। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং,
বাঘটা স্ট্রেচিং ইটস লিমস, লিমস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, এক নাগারে অনেকক্ষণ বসে থাকার পরে আমরা যেমন আড়মোড়া ভাঙি না, তাকে বলে স্ট্রেচিং ইটস লিমস। সে আড়মোড়া ভাঙছিল অ্যান্ড ইয়নিং, সে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তারপরে ভোলা গ্র্যান্ডপার মনে পড়ল বাঘটার কথা, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সেটার দিকে তিনি তাকিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা গ্র্যান্ডপা প্রায় জ্ঞান হারিয়েই ফেলেছিলেন ভয়ের চোটে। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি পালিয়েছিলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, 50 বছর পরে, সেঞ্চুরি মানে আমরা জানি 100, তার হাফ অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্র্যান্ডপা লেফট আস, ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন ফর এভার, চিরজীবনের জন্য, ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে তিনি আমাদের চিরজীবনের জন্য ছেড়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর বয়সী স্ত্রী তিনি ভীষণ শোক প্রকাশ করেছিলেন। ল্যামেন্টেড মানে শোক প্রকাশ করা। শি সেড উইথ আ সাই, SIGH, সাই এর উচ্চারণ হচ্ছে সাই, সাই মানে দীর্ঘশ্বাস। তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, বুড়ো মানুষটা তিনি বোধহয় নিঃশ্বাস নিতেই নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা তো এত ভুলো ছিলেন যে তিনি নাতিকে ভুলে যান, তিনি দুপুরবেলা স্বপ্ন দেখে সেইটাকে সত্যি বলে মনে করেন, তিনি বাঘের ভয়ে গাছে চড়েন, তারপরেও সারা রাত থাকার পর বাঘকে ভুলে যান, এবং তিনি যখন মারা গেলেন তার এমনই ভুলো মনের রেপুটেশন, তার ওয়াইফ কি বলেছিলেন যে বুড়ো মানুষটা বোধহয় নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছেন, সেই জন্য তিনি মারা গিয়েছেন। তাহলে এই হলো আমাদের গল্প শেষ। প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমরা পড়েছি, তোমরা একবার করে গল্পটা শোনো এবং তার সঙ্গে সঙ্গে লাইন বাই লাইন পড়ো, পড়ে দেখো কোনো গল্প বা কোনো ওয়ার্ড বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। চলো তাহলে এবার এক্সারসাইজ 1টা করে ফেলি আমরা। আগে আমরা ইনস্ট্রাকশন পড়বো, কেমন? দেখো বোল্ড লেটারে লেখা আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচে যে অল্টারনেটিভ বা বিকল্পগুলো দেওয়া আছে সেখান থেকে সঠিক উত্তরটায় আমাদের টিক দিতে হবে, অর্থাৎ পাশে যে বক্সগুলো দেওয়া আছে সেখানে টিক দেব। 1-এ আছে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছে কারা বাস করতো? এতে আছে ক্রো বা কাক, বিতে আছে মাঙ্কিজ বাঁদরেরা, সিতে আছে টাইগার্স বাঘেরা, আর ডিতে আছে স্প্যারোজ বা চড়াই পাখিরা। আমরা সবাই জানি বকুল গাছে কারা বাস করতো? বি, মাঙ্কিজ, তাহলে মাঙ্কিজ বা বিতে আমরা দাগ দিয়ে দেবো। 2-তে আছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, উৎসব থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ হিজ, ভোলা গ্র্যান্ডপা দুটো আঙুল চেপে ধরেছিলেন। কার দুটো আঙুল? এতে আছে সান মানে ছেলে, বিতে আছে কাজিন, কাজিন মানে খুড়তুতো বা জাটতুতো বা মামাতো তুতো ভাই বোন, সিতে আছে গ্র্যান্ডসান বা নাতি, আর ডিতে আছে নেফিউ বা ভাইপো। তিনি কার দুটো আঙুল চেপে ধরেছিলেন? সিতে গ্র্যান্ডসান, তিনি তার নাতির দুটো আঙুল চেপে ধরেছিলেন, তাহলে আমরা গ্র্যান্ডসানে দাগ দিয়ে দেব। 3-তে আছে আ গ্যাং অফ পাইরেটস ওয়্যার বারিং, একদল পাইরেটস বা জলদস্যু তারা কি করছিল? পুঁতে দিচ্ছিল। বারিং কি বাড়ি করছিল? এতে আছে এ লার্জ বক্স, একটা বিরাট বাক্স, বিতে আছে স্মল বক্স, একটা ছোট্ট বাক্স, সিতে আছে লার্জ ব্যাগ, একটা বিরাট ব্যাগ, আর ডিতে আছে স্মল ব্যাগ, একটা ছোট ব্যাগ। তাহলে ব্যাগের তো কোনো প্রশ্নই নেই, জলদস্যুরা একটা বিরাট বাক্স তারা পুঁতে দিচ্ছিল। এতে এ লার্জ বক্স, এইটাতে আমরা টিক দেব। নেক্সট পেজ নাম্বার 6-এ 4 নম্বরেরটা আমরা এবার পড়ছি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন? এতে আছে ইয়ারলি মার্কেট, ইয়ারলি মানে হচ্ছে যেটা বছরে একবার হয়, বাৎসরিক। বিতে আছে মান্থলি মার্কেট, অর্থাৎ যে মার্কেট বা বাজারটা মাসে একবার বসে। সিতে আছে ডেলি মার্কেট, যে মার্কেট বা বাজার রোজ বসে, ডেলি বসে। আর ডিতে আছে উইকলি মার্কেট, যে মার্কেটটা সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে একবার বসে। তাহলে আমরা পড়েছি যে ভোলা গ্র্যান্ডপা তিনি উইকলি মার্কেট থেকে ফিরছিলেন, অর্থাৎ ডিএরটা, ডিতে আমরা দাগ দিয়ে দেব। 5-এ আছে ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ, ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন কত বছর বয়সে? এতে আছে 85, বিতে আছে 95,
সিতে আছে 55 আর ডিতে আছে 75। আমরা প্রত্যেকে পড়েছি ভোলা গ্র্যান্ডপা 95 ইয়ার্স অফ এজে মারা গিয়েছিলেন, অর্থাৎ আমরা বি এর পাশে যে বক্স আছে সেখানে দাগ দিয়ে দেব। এবার আমরা করব এক্সারসাইজ 2। প্রথমে আমরা বোল্ডে লেখা যে ইনস্ট্রাকশনটা সেটা পড়ে নেব। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস। নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর করতে বলেছে, কিন্তু এখানে একটা ব্যাপার দেখে নাও, আমাদের কিন্তু 15টা শব্দ বেঁধে দেওয়া হয়েছে, তার বেশি শব্দ ইউজ করা যাবে না। তাহলে প্রথম প্রশ্ন আমরা পড়ি। When did ভোলা গ্র্যান্ডপা let out a loud wail? ভোলা গ্র্যান্ডপা কখন জোরে আর্তচিৎকার করেছিলেন? আমরা প্রশ্ন থেকে উত্তর করব। আমরা প্রশ্ন থেকে লিখব ভোলা গ্র্যান্ডপা let out a loud wail। ভোলা গ্র্যান্ডপা আর্তচিৎকার করেছিলেন। এইবার আমাদের উত্তরটা শুরু হচ্ছে when someone asked him what he had been gripping। যখন তাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে তিনি কি ধরে আছেন। তাহলে প্রশ্ন থেকেই কিন্তু আমরা উত্তর তৈরি করতে শিখব। বিতে আছে where had the grandson found a cozy shelter। গ্র্যান্ডসন বা ভোলা গ্র্যান্ডপার যে নাতি, সে কোথায় একটা আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। আমরা উত্তরে বলবো দ্য গ্র্যান্ডসন হ্যাড ফাউন্ড এ কোজি শেল্টার আন্ডার দ্য বেলি অফ এ কাউ। একটা গরুর পেটের নিচে নাতি বা গ্র্যান্ডসন তার আরামদায়ক আশ্রয় খুঁজে পেয়েছিল। এখানেও কিন্তু আমরা সহজেই প্রশ্ন থেকে উত্তর করেছি। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড। সি এর প্রশ্নে রয়েছে যে ভোলা গ্র্যান্ডপা ঢিবির ওপর প্রথম যে মানুষটাকে দেখেছিলেন তাকে তিনি কি প্রশ্ন করেছিলেন। উত্তরে আমরা বলবো ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ড। ভোলা গ্র্যান্ডপা মাউন্ডের ওপর অর্থাৎ ঢিবির ওপর প্রথম যে লোকটিকে দেখেছিলেন তাকে তিনি রিকোয়েস্ট করেছিলেন টু গিভ হিম সাম ওয়াটার, তাকে কিছু জল দিতে, তাকে একটু জল খেতে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছিলেন। ডিএরটা হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়েন হি ডায়েড। ভোলা গ্র্যান্ডপা যখন মারা গিয়েছিলেন তখন তার স্ত্রীর বয়স কত ছিল। আমরা উত্তরে বলছি ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ ওয়াজ 80 ইয়ার্স ওল্ড ওয়েন হি ডায়েড। ভোলা গ্র্যান্ডপার যিনি স্ত্রী তিনি 80 বছর বয়সী ছিলেন যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন। এরপর চলো এক্সারসাইজ 3 আমরা লিখে ফেলি। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস। এখানেও কিন্তু আমাদের কোয়েশ্চেন আনসারই করতে হবে, কিন্তু এখানে শব্দের সংখ্যা বা ওয়ার্ড লিমিট একটু বাড়িয়ে দিয়েছে, 25টা শব্দের মধ্যে আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন আছে ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। বালিয়াড়ির নিচে কেন কোনো সত্যিকারের সম্পত্তি খুঁজে পাওয়া যায়নি। উত্তরে আমরা বলবো নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস। স্যান্ড ডিউনস বা বালিয়াড়ির নিচে কোনো সত্যিকারের ধনসম্পত্তি পাওয়া যায়নি কারণ দ্য হোল সিনারিও ওয়াজ ড্রিমড বাই ভোলা গ্র্যান্ডপা ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। পুরো সিনারিওটা, পুরো দৃশ্যপটটাই ভোলা গ্র্যান্ডপা যখন দুপুরবেলা ঘুমোচ্ছিলেন সেই সময় তিনি স্বপ্ন দেখেছিলেন। ড্রিম প্রেজেন্ট টেন্স, তার পাস্ট টেন্স হচ্ছে ড্রিমড। তাহলে এখানে আমরা লিখেছি নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ, এইটুকু আমরা প্রশ্ন থেকেই লিখেছি। তারপরে উত্তর করেছি দ্য হোল সিনারিও ওয়াজ ড্রিমড বাই ভোলা গ্র্যান্ডপা ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। বিয়েরটা হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা যখন বটগাছটার ওপর উঠে পড়েছিলেন তখন বাঘটা কি করেছিল। আমরা উত্তরে বলছি দ্য টাইগার স্টার্টেড টু সার্কেল রাউন্ড দ্য ট্রি অ্যান্ড ফাইনালি সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ ভোলা গ্র্যান্ডপা। টাইগারটা কি শুরু করেছিল, সে সার্কেল রাউন্ড করতে শুরু করেছিল, অর্থাৎ গাছের চারিপাশে ঘুরতে শুরু করেছিল এবং ফাইনালি শেষ পর্যন্ত সেটেল ডাউন করেছিল, অর্থাৎ সে বসে পড়েছিল আন্ডার এ বুশ, একটা ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার ওপর থেকে চোখ না সরিয়ে। সিয়েরটা হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। তার ওয়াইফের মতে বা ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে, অ্যাকর্ডিং টু মানে মতে, ভোলা গ্র্যান্ডপার স্ত্রীর মতে ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ বা রিজন কী ছিল। আমরা আনসারে লিখছি অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ বিং আ ফরগেটফুল পারসন হি ডায়েড বিকজ হি হ্যাড ফরগটেন টু ব্রিথ। ভোলা গ্র্যান্ডপা যেহেতু একজন ভুলো মনের মানুষ ছিলেন, তিনি মারা গিয়েছিলেন কারণ তিনি নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। এইবার আমরা করব পেজ নাম্বার 7-এ এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4-এ কী করতে বলেছে আগে ইনস্ট্রাকশন পড়ি।
চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। যে নিচের বাক্যগুলো আছে তার ন্যারেশন চেঞ্জ করতে হবে। ন্যারেশন চেঞ্জ অলরেডি আমরা শিখে এসেছি। যদি তোমাদের মনে হয় যে ন্যারেশন চেঞ্জ আরেকবার শিখিয়ে দিতে হবে, তার নিয়মগুলো আরেকবার বুঝিয়ে দিতে হবে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি যখন গ্রামার করাবো ন্যারেশন চেঞ্জ আবার শিখিয়ে দেবো। এতে আছে বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো? বুলবুলি তার বন্ধুকে বলেছিল, তুমি কি কাল আসবে? এর উত্তর আমরা করেছি, বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। বুলবুলি তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল যে সে পরের দিন আসবে কি না। এই যে আমরা কোয়েশ্চেন মার্ক তুলে ইফ বসালাম বা টুমরোটাকে নেক্সট ডে করলাম, এগুলো কিন্তু ন্যারেশন চেঞ্জের বেসিক নিয়ম, এগুলো মাথায় রাখতে হবে। বিতে একটা ছোট টাইপিং এরার হয়েছে, পল্লবীটাকে তোমরা পৌলমী পড়ো, বইতে পৌলমী আছে। পৌলমী সেজ আই এম ফাইন। পৌলমী বলেছে আমি ঠিক আছি। এর উত্তরে আমরা করছি পৌলমী সেজ দ্যাট শি ইজ ফাইন। পৌলমী বলেছে যে সে ঠিক আছে। এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় কিন্তু অবশ্যই টেন্সের দিকে খেয়াল রাখবে। প্রথমটাতে আমাদের যেহেতু পাস্ট টেন্স ছিল, আমরা যখন ইনভার্টেড কমা তুলেছি তখনও আমরা পাস্ট টেন্সেই করেছি, কিন্তু বিয়েরটাতে পৌলমী বলেছে এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের পুরোটাই কিন্তু প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। সিতে আছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। টিচার বা শিক্ষক তিনি স্টুডেন্টদের বলেছিলেন চুপ করে থাকো বা শান্ত থাকো। আনসারে আমরা করেছি দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। টিচার যিনি শিক্ষক মহাশয়, তিনি তো স্টুডেন্টদের বা ছাত্রদের অর্ডারই দেন, তিনি আদেশ দিয়েছেন কি করতে, শান্ত হয়ে থাকতে। ডিতে আছে মাই মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। আমার মা আমাকে বলেছিলেন তোমার স্বপ্ন সত্যি হোক। উত্তরে আমরা করেছি মাই মাদার উইশড দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আমার মা আমাকে বলেছিলেন মানে তিনি আমার জন্য উইশ করেছিলেন বা প্রার্থনা করেছিলেন কি, যাতে আমার স্বপ্নগুলো সত্যি হয়। মেয়েটাকে আমরা মাইট করেছি, মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। ডিতে আছে দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। স্টুডেন্টরা স্যারকে বলছে স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। এবার এখানে একটা কথা মনে রাখতে হবে, স্যার বলতে যে সবসময় টিচারকেই বোঝায় তা কিন্তু নয়। স্যার বলতে আমরা যে কোনো ভদ্রলোককেই স্যার বলে সম্বোধন করে ডাকতে পারি। সেই জন্য আমরা যখন এটা ন্যারেশন চেঞ্জ করব, এখানে কোথাও স্পষ্ট করে বলে দেওয়া নেই যে স্টুডেন্টরা স্যারকে কথাটা বলছে। তাই যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব আমরা এটা বলে দিয়েছি যে তাকে স্যার বলে সম্বোধন করে স্টুডেন্টরা এই কথাটা বলেছিল। তাহলে আমরা করেছি অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার দ্য স্টুডেন্টস বেগড টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড। তাকে স্যার সম্বোধন করে স্টুডেন্টরা তার কাছে প্রার্থনা করেছিল তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। এরপর আমরা চলে যাব এক্সারসাইজ 5-এ। এক্সারসাইজ 5-এ ইনস্ট্রাকশন পড়ি, দেখি কি বলছে। In each of the sentences of the following passage, some articles and prepositions are used in an incorrect manner. নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে নিচের প্যাসেজে, সেখানে কিছু আর্টিকেল আর প্রিপোজিশন সেগুলো ভুলভাবে দেওয়া আছে। আন্ডারলাইন দেম, তাদের নিচে দাগ দিতে বলছে। অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স, এবং তাদের জায়গায় সঠিক উত্তর বসাতে বলছে। তাহলে আগে আমরা পড়ি কি লেখা আছে, বইতে আগে কি দিয়েছে ভুলটাই পড়ি। অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। অর্থাৎ শীতের রাত্রে আমি একটা বোটে চেপেছিলাম। ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার্স। এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা ছিল একটা জ্যোৎস্নার রাত আর আকাশে অনেক তারা ছিল। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ এ গ্রেট রিভার। এই নৌকাটা সেটা একটা বিরাট নদীতে অ্যাঙ্কর করা ছিল, অর্থাৎ নোঙর করা ছিল। আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অফ নেচার। আমি প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখে ভীষণ থ্রিলড বা উত্তেজিত ছিলাম। এবার আমরা দেখে নিই কোথায় কোথায় ভুল আছে। অন অ্যান উইন্টার নাইট হয় না, অন এ উইন্টার নাইট। আমরা অ্যানের নিচে এই জন্য দাগ দিয়েছি। অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড এ বোট। ইট ওয়াজ এ মুনলিট নাইট ফুল অন স্টার্স না, ফুল অফ স্টার্স। এখানে অনের পরিবর্তে আমরা ব্র্যাকেটে দেখছি অফ লেখা আছে, তাহলে অনের পরিবর্তে আমরা অফ বসাবো। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কর্ড আপ, এখানে আপ হবে না, আপের জায়গায় আমরা করব ইন এ গ্রেট রিভার। একটা বিরাট নদীতে বোটটা নোঙর করা ছিল। আই ওয়াজ থ্রিলড টু সি দ্য বিউটি অফ নেচার। এ বিউটি অফ নেচার নয়, দ্য বিউটি অফ নেচার। এরপর আমরা যাচ্ছি এক্সারসাইজ 6-এ। আগে পড়ে নিই কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস। আমাদের একটা
কথোপকথন বা ডায়ালগ লিখতে হবে কত শব্দের মধ্যে? 100 ওয়ার্ডের মধ্যে। অন দ্য নিড টু ব্যান দ্য ইউজ অফ অ্যানিমালস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স অ্যাজ সার্কাস অ্যাট্রাকশনস। সার্কাসের অ্যাট্রাকশন বা আকর্ষণ হিসেবে যে পশু পাখি যেমন বাঘ এবং সিংহকে ব্যবহার করা হয় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আমাদের একটা ডায়ালগ বা কথোপকথন লিখতে হবে। হিন্ট দেওয়া আছে, দেখো কী কী। ওয়াইল্ড অ্যানিমালস ডিক্রিজিং, বন্য পশুর সংখ্যা কমে যাচ্ছে। ইল ট্রিটমেন্ট টু অ্যানিমালস ইন সার্কাসেস, সার্কাসে পশু পাখিদের ওপর দুর্ব্যবহার। ক্রিমিনাল অফেন্স, এটা অপরাধমূলক কাজ। লজ অ্যাগেনস্ট সাচ, এর বিরুদ্ধে আইন। আর নিড টু বি হিউম্যান টু অ্যানিমালস, হিউম্যান মানে হচ্ছে মানবিক, পশুদের প্রতি মানবিক হতে হবে। তাহলে আমরা এখানে দুই বন্ধুর নাম লিখেছি, অনিকা আর রাহুল। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো বন্ধুর নাম এখানে লিখতে পারো। অনিকা প্রথমে বলছে, দ্যাট সার্কাস উইথ দ্য লায়ন্স ওয়াজ ডিস্টার্বিং, এই যে সার্কাস সিংহকে নিয়ে হচ্ছে সেটা ভীষণ ডিস্টার্বিং বা সেটা ভীষণ রকম উদ্বেগজনক। দে লুকড সো ড্রাগড, তাদেরকে মনে হয় যেন ওষুধ দিয়ে ঝিমিয়ে রাখা হয়েছে, ড্রাগড। রাহুল বলছে, রিয়েলি, সত্যি। ওয়াইল্ড অ্যানিমাল শুড নট বি সার্কাস অ্যাট্রাকশনস, ওয়াইল্ড অ্যানিমাল বা বন্য পশুদের কখনোই সার্কাসের আকর্ষণীয় বিষয় হিসেবে রাখা উচিত নয়। দেয়ার নাম্বারস আর ডিক্রিজিং ডে বাই ডে, তাদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। অনিকা তার প্রত্যুত্তরে বলছে, ইট ইজ পিওর ক্রুয়েলটি, এটা একেবারে ভীষণ হিংস্রতা। ইম্যাজিন বিং কেজড অ্যান্ড ফোর্স টু পারফর্ম, কল্পনা করো তো বন্দি হয়ে থাকা এবং পারফর্ম করতে বা মানুষের সামনে অনুষ্ঠান করতে বাধ্য হওয়া। দেয়ার মাস্ট বি লজ অ্যাগেনস্ট দিস, এর বিরুদ্ধে আইন থাকা প্রয়োজন। রাহুলের উত্তরে বলছে, দেয়ার আর, অর্থাৎ আইন আছে, বাট দে আর নট অলওয়েজ এনফোর্সড, কিন্তু সেগুলোকে সবসময় কাজে লাগানো হয় না। পেটা, পেটা মানে হচ্ছে এমন একটা সংস্থা যারা পশু পাখিদের নিয়ে কাজ করে। পেটা হ্যাজ অলরেডি টেকেন আপ দ্য কজ, পেটা ইতিমধ্যেই এই কারণটা নিয়ে কাজ করছে। উই নিড টু বি মোর হিউম্যান, আমাদের আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন। আ কমপ্লিট ব্যান ইজ দ্য অনলি সলিউশন, সম্পূর্ণ নিষেধাজ্ঞাই এর একমাত্র সমাধান। এরপর আমরা করব এক্সারসাইজ 7। এক্সারসাইজ 7-এ বলছে, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, নিচে যে হিন্ট বা সূত্রগুলো দেওয়া আছে সেই সূত্রগুলো ব্যবহার করে আমাদের একটা গল্প বা স্টোরি লিখতে হবে 100 শব্দের মধ্যে। গিভ আ টাইটেল টু দ্য স্টোরি, এই গল্পটার কিন্তু একটা শিরোনাম বা টাইটেলও দিতে হবে। তাহলে আমরা আগে হিন্টগুলো পড়ে নিই। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, শিক্ষামূলক ভ্রমণ থেকে বাসে করে ফিরছিলাম। নাইট জার্নি, রাত্রিবেলা সেই যাত্রা হচ্ছিল। সাডেন ব্রেকডাউন, হঠাৎ দুর্ঘটনা। টায়ার্স পাংচার্ড, বাসের টায়ার সেটা ফুটো হয়ে গেছিলো। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট আ লোনলি প্লেস, একটা লোনলি বা একটা নিস্তব্ধ জায়গায় সেখানে 2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। টায়ার্স ফিক্সড, টায়ার সারিয়ে নেওয়া হয়েছিল। ব্যাক হোম, বাড়ি ফেরা। আমরা তাহলে এই হিন্টগুলো ব্যবহার করে যে গল্পটা লিখেছি 100 শব্দের মধ্যে তার শিরোনাম বা টাইটেল আমরা দিয়েছি মিডনাইট মিসহ্যাপ, অর্থাৎ মধ্যরাত্রের দুর্ঘটনা। আওয়ার এডুকেশনাল ট্রিপ টু দ্য সায়েন্স সিটি এন্ডেড উইথ এ মিডনাইট ড্রামা, মধ্যরাত্রের একটা নাটক দিয়ে আমাদের সায়েন্স সিটিতে যে শিক্ষামূলক ভ্রমণ সেটা শেষ হয়েছিল। আওয়ার বাস প্যাকড উইথ এক্সাইটেড স্টুডেন্টস সাফার্ড এ ডাবল টায়ার পাংচার অন এ লোনলি রোড, একটা একাকী রাস্তায় আমাদের বাস, যেটা কিনা উত্তেজিত স্টুডেন্ট বা ছাত্রদের দ্বারা পূর্ণ ছিল, সেখানে ডাবল টায়ার পাংচার বা দুটো টায়ারই পাংচার হয়ে গেছিলো। 2 tense hours followed, এরপরে দুটো খুব চিন্তার সঙ্গে 2 ঘন্টা কেটেছিল। উই স্যাং সংস, আমরা গান গেয়েছিলাম। প্লেড অন্তাক্ষরী, আমরা অন্তাক্ষরী খেলেছিলাম। অ্যান্ড ইভেন স্পটেড আ প্যাক অফ জ্যাকালস ক্রসিং দ্য রোড, এবং আমরা এমনকি একদল শেয়ালকে রাস্তা পার হতেও দেখেছিলাম। ফাইনালি দ্য টায়ার্স গট ফিক্সড, ফাইনালি শেষ পর্যন্ত যে টায়ার সেটা সারানো হয়েছিল। অ্যান্ড উই রিচড হোম সেফ বাট এক্সস্টেড, আমরা বাড়ি পৌঁছেছিলাম নিরাপদে কিন্তু আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। দ্য আনএক্সপেক্টেড ব্রেকডাউন অ্যাডেড অ্যান অ্যাডভেঞ্চারাস টুইস্ট টু আওয়ার এক্সকারশন, এই যে অযাচিত আশাতীত ব্রেকডাউন বা দুর্ঘটনা, এটা আমাদের যে এক্সকারশন বা শিক্ষামূলক ভ্রমণ সেখানে একটা অ্যাডভেঞ্চারাস টুইস্ট বা একটা অভিযানমূলক মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাহলে দেখো কত কম সময়ের মধ্যে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা পুরো গল্পটা পড়ে ফেলেছি।
তার প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝেছি, তার সেন্টেন্সের অর্থ বুঝতে পেরেছি, আমরা তার অ্যাক্টিভিটিসগুলো করে ফেলেছি, তাতে যে রাইটিং আছে ডায়লগ রাইটিং কিংবা প্যারাগ্রাফ রাইটিং সেইগুলো করে ফেলেছি, আমরা ন্যারেশন চেঞ্জ করেছি। এইবার যে কথাগুলো বলার সেটা হচ্ছে এই যে আমরা আজকে অ্যাক্টিভিটিস করলাম কিংবা স্টোরিটা পড়লাম, অ্যাক্টিভিটিসগুলো কিন্তু অবশ্যই যখন পড়বে জোরে জোরে উচ্চারণ করে পড়বে, কারণ উচ্চারণ যদি ঠিক না হয় তাহলে যেমন বানান ঠিক হবে না, ঠিক একই রকমভাবে বারবার লিখে প্র্যাকটিস করার হ্যাবিটটা করো। লিখে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় গিয়ে দেখবে বানান ভুল অনেকখানি কমে গেছে, বানান ভুল হচ্ছে না বললেই চলে। তাহলে আমরা জোরে পড়ব, আমরা বারবার লিখে প্র্যাকটিস করব, আর যেটা করব সেটা হচ্ছে পড়ার সময় খেয়াল রাখবো এমন একটাও যেন ওয়ার্ড না থাকে যেটার মানে আমরা বুঝতে পারিনি। তাহলে প্র্যাকটিস করো, ভালো রেজাল্ট অবশ্যই হবে। আর যদি মনে হয় যে গ্রামারগুলো আমরা এই চ্যাপ্টারগুলোর মধ্যে করছি সেই গ্রামারগুলো তো অলরেডি আমাদের শিখে আসা হয়ে গেছে ক্লাস 7-8-এ, যদি মনে হয় যে আবার শিখিয়ে দেওয়ার প্রয়োজন আছে, গ্রামারগুলো নিয়ে আবার আলোচনা করার দরকার আছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ কিংবা টেন্স এইগুলো নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি যে গ্রামারের আলাদা করে ভিডিও করব তাতে আমি সেই সমস্ত সমস্যাগুলোর সমাধান করব এবং সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যদি মনে হয় যে আমার এই চ্যানেলটা তোমাদের ভালো লাগছে, কোনো কাজে লাগছে, অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই শেয়ার করো, কারণ সবাই মিলে একসাথে ভালো রেজাল্ট করার যে মজা সেটা কিন্তু আর কিছুতেই নেই। তাহলে আজ চলি।